আজকে পড়বো লেভেলিং। শুরু করা যাক। তোমরা পার্টিসিপেন্ট 35 এখন লেট করছে, আমি বুঝতে স্যার পারছি। একটু ওয়েট করেন, আসলে নেটওয়ার্কের একটু বেশি প্রবলেম তো ওই কারণে। আমরা স্লোলি স্টার্ট করি, আশা করি এর মধ্যে সবাই জয়েন করে নেবে। কেমন আছো সবাই? স্যার প্লেন টেবিল সার্ভে একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার আমি যদি পুরো চুয়েট ক্যাম্পাসকে সার্ভে করতে যাই তাহলে কি আমি শুধু ট্রাভার্সিং দিয়ে করতে পারবো, নাকি ট্রাভার্সিং এর আগে রিসেকশনের মাধ্যমে আমি স্টেশনগুলো ফিক্সড করে নিব, ওরিয়েন্টেড করে নিব? পুরো পুরো চুয়েট এরিয়াটাকে করতে হলে তো ট্রাভার্সিং অবশ্যই লাগবে, ট্রাভার্সিং এর মাধ্যমেই করতে হবে। আমি আসলে স্যার বলতে চাচ্ছি শুধু ট্রাভার্সিং দিয়ে কি আমি পুরো চুয়েট ক্যাম্পাসকে সার্ভে করতে পারবো? হ্যাঁ, শুধু ট্রাভার্সিং দিয়ে পারবা। ওকে স্যার। যাই হোক, আমরা পড়েছি এর মধ্যে সিলেবাসের যে অংশগুলো ছিল ইন্ট্রোডাকশন টু সার্ভে, রিকগনাইজিং সার্ভে, চেইন সার্ভে, এছাড়া প্লেন টেবল সার্ভে পড়েছিলাম। আজকে আমাদের লেকচার নাম্বার 5, লেভেলিং পোর্শনটা দেখবো। লেভেলিং দিয়ে কি হবে বা লেভেলিং বলতে কি বুঝি, এই বিষয়গুলো আজকে পড়াশোনা শুরু করবো। লেভেলিংটা আজকে বলতে শেষ করার চেষ্টা করবো। So leveling definition যদি দেখি, what is leveling? The art of determining relative altitudes of points on the surface of the earth or beneath the surface of the earth is called leveling. On the surface or beneath the surface, that is above the surface or under the surface. Uh, Relative altitudes of points. Altitudes means height, relative height. It's not only height, it is relative heights of a points on the surface of the earth or beneath the surface of earth is called leveling. So আমরা এখানে আসলে altitude বা height নিয়ে leveling এ আলোচনা হবে। একটা বস্তুর হাইট কোন একটা মাধ্যমের সাপেক্ষে। মাধ্যম বলছি কেন, কারণ আমি যদি বলি এমডি আলামিনের হাইট আর হিমেলের হাইটের কথা বলি, দুজনের হাইট যদি ইকুয়াল হয়, সাপোজ 6 ফিট যদি হাইট হয়, দুজনের হাইট 6 ফিট, বাট অল্টিটিউড যখন বলবো, রিলেটিভ অল্টিটিউড বলবো, তখন দুজন তাদের পজিশন অনুযায়ী চেঞ্জ হবে। যে যেখানে দাঁড়িয়ে আছে সেই পজিশন অনুযায়ী তাদের অল্টিটিউড চেঞ্জ হবে। দ্যাট মিন্স একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে আমি রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে হাইটটাকে ডিটারমাইন করব রিলেটিভ অল্টিটিউড পাওয়ার জন্য, রিলেটিভ হাইট পাওয়ার জন্য। লেভেলিং এর ব্যবহার কোথায় হয়? For execution of engineering projects, it is necessary to determine elevations of different points along the alignment of proposed project. Elevation বা height বের করার জন্য প্রয়োজন হয়। Other applications are taking rail levels existing before track renewals to finalize. That means railway final levelটা কোথায় হবে সেটাকে ফাইনালাইজ করার জন্য, ট্র্যাকিং বসানোর জন্য লেভেলিং এর প্রয়োজন হয়। Final rail level profile including vertical curves, initial ground levels for earthworks. Earthwork মানে মাটি কাটা বা মাটি ভরাট করার কাজ, সেই ভরাট করার কাজ কতটুকু দরকার সেটা জানার জন্য লেভেলিং প্রয়োজন। Levels for measurement of earthwork, measurement of ballast. Ballast mean হচ্ছে stone or stone chips which are used in the railway track. That means রেল লাইনের ট্র্যাকে যে পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে ব্যালাস্ট বলা হয়। তো ব্যালাস্টের মেজারমেন্টের জন্য লেভেলিং এর দরকার আছে। এছাড়া যে কোনো হাইওয়ে ডিজাইন, রোড, ক্যানাল, ওয়াটার সাপ্লাই সিস্টেম which having grades mean slope that the best confirm the existing topography. এই কাজ, যে কোনো কাজের জন্য লেভেলিং দরকার। টোপোগ্রাফিক বা লংজিটিউডাল প্রোফাইল আর ক্রস সেকশনাল প্রোফাইল জানার জন্য লেভেলিং ব্যবহার করতে হয়। To lay construction projects according to planned elevation অনুযায়ী
দ্যাট মিন্স একটা বিল্ডিং এর প্লেন্থ লেভেল কোথায় হবে অথবা একটা রোডের ফিনিশ লেভেল কোথায় হবে সেই এলিভেশন লেভেলটা প্রিভিয়াসলি প্ল্যান করা থাকে সেই প্ল্যান প্রোফাইলটা কোথায় হবে এটার জন্য লেভেলিং দরকার আছে। যেমন আমরা যদি রোডের ফিনিশ সারফেস দিতে হয় তাহলে আমাকে ফ্ল্যাট লেভেল চিন্তা করতে হবে। ফ্ল্যাট লেভেল কতটুকু এই এরিয়ার জন্য ম্যাক্সিমাম কত হাইটের জোয়ার আসতে পারে বা ম্যাক্সিমাম কতটুকু ওয়াটার ইনান্ডেশন হতে পারে সেটুকু কনসিডারেশনে রেখে তারপর আমাকে রোডের লেভেল অথবা রেল ট্র্যাকের লেভেল আমাকে ডিসাইড করতে হবে। To calculate volume of earthworks and other materials to investigate drainage characteristics of an area. So drainage characteristic জানার জন্য লেভেলিং দরকার। দ্যাট মিন্স আমরা যদি লেভেলিং এর মাধ্যমে হাইট বা অল্টিটিউড জানতে পারি, কোন পজিশনে ড্রেন শুরু হবে, কোথায় গিয়ে ড্রেন শেষ করব, স্লোপ কিভাবে প্রোভাইড করব ওয়াটার ফ্লো এর জন্য, ড্রেন ওয়াটার ফ্লো এর জন্য, সেগুলো ডিসাইড করার জন্য লেভেলিং এর প্রয়োজন আছে। এখন আমরা দেখবো টার্মস ইউজ ইন লেভেলিং। আর কি কি টার্মস গুলো আমার জানা দরকার লেভেলিং এর জন্য। ফার্স্ট ড্যাটাম বলছি। ড্যাটাম A datum plan is an arbitrary assumed level of surface or line with reference to which level of other lines of surface are calculated. একটা আরবিটারি পয়েন্ট বা লাইন যার সাপেক্ষে আমি যে কাজটা করব, প্রজেক্টের অন্যান্য যে কাজগুলো করব ওটার সাপেক্ষে আমি তার হাইট মেজার করব। এটাকে ড্যাটাম বলা হয়। ড্যাটাম ধরে নেওয়া যায় যেমন আমি যদি কুয়েটের কাজ করি, কুয়েটের কাজ করার সময় আমি বলে নিতে পারবো বা ধরে নিতে পারবো কাপ্তাই রাস্তার যে রোড সারফেসটা এটা ড্যাটাম হিসেবে ধরে নিতে পারবো। ধরে নিলাম ড্যাটাম অফ কাপ্তাই রাস্তা, ড্যাটাম অফ দিস প্রজেক্ট অর কুয়েট প্রজেক্ট ফর লেভেলিং সার্ভে কাপ্তাই রোডের রোড সারফেসটা 100 মিটার অর 100 ফিট আমরা ধরে নিতে পারি। এই আরবিটারি লাইনটাকে বলবো, আরবিটারি হরাইজন্টাল লাইন, সেটাকে বলবো ড্যাটাম। এরপর ড্যাটামের পাশাপাশি বেঞ্চমার্কটা আগে বলি। বেঞ্চমার্ক হচ্ছে ফিক্সড একটা পজিশন, একটা কান্ট্রি একটা রিজিয়নের জন্য একটা ফিক্সড পজিশন। ইটস এ ফিক্সড রেফারেন্স পয়েন্ট অফ নোন এলিভেশন, যার এলিভেশন জানা আছে বা কান্ট্রির সার্ভে কমিউনিটি বা সার্ভে অথরিটি এটাকে ফিক্সড করে দিয়েছে। বেঞ্চমার্ক অফ দিস পয়েন্ট ইজ 100 মিটার। It may be of following types: GTS benchmark, Geodetic Triangulation Survey System এর জন্য GTS benchmark. These benchmark are established by national agency like Survey of Bangladesh, that means বাংলাদেশ জরিপ কমিটি এটাকে এস্টাবলিশ করবে বা যে কান্ট্রিতে সার্ভেটা ইনভলভ সেই কান্ট্রির অথরিটি সেটা ডিসাইড করবে। And they are established with highest precision, that means অনেকগুলো ডাটা অ্যানালাইসিস করে এই বেঞ্চমার্কটা সেট করা হয়। Their position and elevation above MSL is given in a special catalog known as GTS maps 100 কিলোমিটার। এখানে দুটো বিষয় দেখলাম, ডেটাম এবং বেঞ্চমার্ক, কোনটার পার্থক্য কি, এটা এরকম একটা প্রশ্ন আসে যে ডিফারেন্সিয়েট বিটুইন বেঞ্চমার্ক এন্ড ডেটাম। সো বেঞ্চমার্ক হচ্ছে ফিক্সড একটা কান্ট্রির জন্য, আর ডেটামটা হচ্ছে যে কোনো প্রজেক্টের জন্য আমি ধরে নিতে পারি, এসিউম করে নিতে পারি যে এই পয়েন্টের জন্য ডেটাম ধরে নিতে পারি। নেক্সট হচ্ছে রেডিয়াস লেভেল। হ্যালো, হ্যাঁ বলেন। তাহলে হ্যাঁ, পেজে লাগবে না। আগেরটা সব করা, তাহলে হেড স্যারকে বলেন যে ক্লায়েন্ট, হ্যাঁ দেয়া যাবে না এখন, প্রিভিয়াসটা দেয়া যাবে কিনা হেড স্যারকে বলেন যে এই অবস্থা ক্লায়েন্ট আমাকে প্রেসারাইজ করছে। জানা না, আমরা দিয়েছি কিন্তু স্যার তো 4 তারিখের আগে আসবে না, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে আসছে। হ্যাঁ শুধু এটাতে পেজ কেন, আগেরটা হলে তো 10 পেজ, এটাতে তো 7 পেজ। দেখেন কি করা যায়।
সরি একটা ইন্টারাপশন হয়ে গেছে। এনিওয়ে, আমরা ড্যাটাম এবং বেঞ্চমার্কের পার্থক্যটা দেখতেছিলাম, আশা করি বুঝতে পেরেছো। রিডিউস লেভেল, এটা আমরা বারবার ইউজ হবে। আরএল হিসেবে আমরা জানি রিডিউস লেভেল। লেভেলিং এর কাজই হচ্ছে আরএল বের করা। লেভেলিং অপারেশনের পরে যেটা ফাইনাল আউটপুট সেটা হচ্ছে আরএল বা রিলেটিভ রিডিউস লেভেল। রিডিউস লেভেল এটা একটা হাইটটা উইথ রেসপেক্ট টু ড্যাটাম অর উইথ রেসপেক্ট টু বেঞ্চমার্ক। রেসপেক্টটা যে কোনো কিছু হতে পারে। একটা প্রজেক্টে যদি বেঞ্চমার্ক হিসেবে ধরি, সেই বেঞ্চমার্কের সাপেক্ষে তার রিডিউস লেভেলটা কত সেটা আমরা ধরে নিব। Height or depth of a point above or below the assumed datum is called reduced level. It's a height relative to datum or benchmark. এটাই হচ্ছে reduced level. কিভাবে reduced level পেতে হয়, কিভাবে ডাটা ক্যালকুলেট করতে হয়, আমরা আস্তে আস্তে আগে দেখতে পারবো, বুঝতে পারবো। Permanent benchmark. They are fixed points of reference established with reference of GTS benchmark 10 কিলোমিটার interval. বেঞ্চমার্কটা হচ্ছে 100 কিলোমিটার ইন্টারভ্যালের, আর পার্মানেন্ট বেঞ্চমার্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আরবিটারি হিসেবে বেঞ্চমার্ক ধরে নেওয়া যেতে পারে। এটা উইচ আর এলিভেশন আর আরবিটারি অ্যাজিউম করেও বেঞ্চমার্ক ধরে নেওয়া যেতে পারে। Mean sea level. Mean sea level is obtained by making an hourly observation of the tides at any place over a period of 19 years. That means 19 years there means sea level. Sea level এর height এভারেজ করে 19 বছরের ডাটা নিয়ে mean sea level টা ডিফাইন করা হয়। And it is defined adapted by Survey of Bangladesh. That means বাংলাদেশের বে অফ বেঙ্গলের জন্য যে এভারেজ সি লেভেল বা মিন সি লেভেল আছে সেটা ডিফাইন করা আছে। সেটার লেভেলটাকে বলা হয় মিন সি লেভেল। সো ড্যাটাম বা বেঞ্চমার্ক মিন সি লেভেল থেকে একটা নির্দিষ্ট হাইটে ধরে নেওয়া হয় বেঞ্চমার্ক। আর ড্যাটামটা তো আরবিটারি যে কোনো জায়গায় ধরে নিতে পারি, যেমন সিভিলের বলতে পারি সিভিল বিল্ডিং এর গ্রাউন্ড সারফেসটা 100 মিটার ধরে নিয়ে আমরা সিভিল বিল্ডিংটাকে সার্ভে করতে পারি, এটা ডেটা হিসেবে ধরতেই পারি। বেঞ্চমার্ক ধরতে হলে নোন হতে হবে, সেটা রেফারেন্স ফিক্সড হতে হবে, এবং সেটা অ্যাজ পার দ্য অথরিটি অফ বাংলাদেশ, সার্ভে অফ বাংলাদেশ। Next, level surface. The surface which is parallel to the main spheroidal surface of Earth is known as level surface. আমাদের আর্থ হচ্ছে স্পেরাডাল একটা শেপ, স্পেরাডাল শেপ। এই শেপের যে সারফেসটাকে আমরা লেভেল সারফেস বলবো, সেই স্পেরাডাল লেভেলের সাথে যেটা প্যারালাল হবে সেটা লেভেল সারফেস। দ্যাট মিন্স এখানে স্পেরাডাল শেপ হওয়ার কারণ হচ্ছে এখানে তোমার রিফ্লেকশনের ইফেক্ট থাকবে প্লাস কার্ভেচারের ইফেক্ট থাকবে। সেই ইফেক্ট গুলো কনসিডারেশনে নিলে সেটা একটা স্পেরাডাল সারফেস ক্রিয়েট করে। তো রিফ্লেকশন এবং তোমার বললাম রিফ্লেকশন ইফেক্ট এবং কার্ভেচার ইফেক্ট, এই দুটো ইফেক্টকে কনসিডার করলে আমাদের স্পেরাডাল সারফেসটা পাওয়া যাবে। আর স্পেরোইডাল সারফেসটা কি? এটা আর্থের যে আমরা পৃথিবীতে যেটা দেখতে পাই, আমরা চোখে তাকালে দেখতে পাই আমাদের স্কাইটা কিছু দূর পরে গ্রাউন্ডের সাথে লেগে গেছে, তাই তো? ইনফাইনাইট একটা ভিউতে আমরা দেখতে পাচ্ছি স্কাই গ্রাউন্ডের সাথে লেগে গেছে, কিন্তু বাস্তবে তো তাই না। চোখের রিফ্লেকশনের ইফেক্ট প্লাস হচ্ছে আর্থের যে কার্ভেচারের ইফেক্ট, এই ইফেক্টের কারণে আমরা স্পেরোইডাল বা একটা কি বলবো, এটা স্পেয়ার তো কি গোলকের মতো দেখতে পাচ্ছি। সেই গোলকের মতো সারফেসটা আমরা ভিজুয়ালাইজ করতে পারছি যে এখানে পৃথিবীর আমরা ইনফিনিটির দিকে তাকালে এটা একটা গোলাকারের একটা সারফেস ক্রিয়েট হবে। সেই সারফেসটাকে বলছে স্পেরোইডাল সারফেস, এবং সেটার প্যারালাল যে সারফেস চিন্তা করব সেটাকে আমরা বলবো লেভেল সারফেস। তো এই স্লাইডের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিন সি লেভেলটা কি। প্রিভিয়াস স্লাইডের তিনটা টার্মই খুব ইম্পর্টেন্ট, ড্যাটাম, রিডিউস লেভেল এবং বেঞ্চমার্ক। আমরা স্পেরোইডাল সারফেসটা বুঝতে পেরেছি আশা করি। আর্থের যে সারফেস due to effect of refraction and curvature, it gives us a spheroidal surface. আমরা সবাই সেটা ভিজুয়ালাইজ করতে পারি। Next, terms used in leveling. What are the other terms? Line of collimation. আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম। It is the line joining the intersection of crosshair and the optical center of objective and its extension. It is also called line of sight or collimation.
সো লাইন অফ কলিভেশন হচ্ছে লেভেল যে মেশিনটা ব্যবহার করব লেভেল বলা হয়, মেশিনটার নাম হচ্ছে লেভেল আর অপারেশনটার নাম হচ্ছে লেভেলিং। লেভেল মেশিনের যে আইপিস এবং অবজেক্টিভ বরাবর যে ক্রস হেয়ার থাকবে সেটাকে কানেক্ট করে যে ইমাজিনারি সারফেস আমি চিন্তা করব সেটাই হচ্ছে লাইন অফ কলিভেশন। লাইন joining the intersection of crosshair and the optical center of objective and its extension is also called line of sight or line of collimation. বুঝতে পেরেছি নিশ্চয়ই লাইন অফ কলিভেশনটা কি? না স্যার, বুঝতে পেরেছি, আবার বলেন। লাইন অফ কলিভেশন হচ্ছে লেভেল মেশিন যেটা ব্যবহার হবে, সেখানে আমি চোখে দেখবো একটা আইপিস থাকবে, একটা ক্যামেরাও যদি চিন্তা করি, ক্যামেরা আমরা চোখের একটা দেখার অপশন আছে, আরেকটা লেন্স আউটসাইডে থাকে যেটা দিয়ে আমি অবজেক্টিভটা দেখতে পাই। সেই অবজেক্টিভটাকে দেখা এবং এই পাশে চক্ষু লেন্স দিয়ে যেটা দেখতেছি, এই দুটোকে এখানে একটা ক্রস হেয়ার থাকবে। দ্যাট মিন্স একটা দুই পাশে দুইটা তারের মতো ক্রস হেয়ার, আমরা সবাই বুঝি ক্রস হেয়ার কি। সেই ক্রস হেয়ার কে অবজেক্টিভ বরাবর কানেক্ট করে এবং চক্ষু লেন্সের বা আইপিস বরাবর কানেক্ট করলে যে স্ট্রেট লাইন চিন্তা করা যাবে সেটা হচ্ছে লাইন অফ কলিভেশন। বুঝতে পেরেছো? জি স্যার। Height of instrument, the elevation of line of sight with respect to assumed datum is called height of instrument. আমরা assume একটা datum যদি ধরে নিই, সেই datumের সাপেক্ষে ইনস্ট্রুমেন্টের লাইন অফ কলিভেশনের হাইট কত সেটা হচ্ছে তার হাইট অফ ইনস্ট্রুমেন্ট। ইটস নট ইনস্ট্রুমেন্টকে জাস্ট এক ফিতা দিয়ে মেজার করলাম, ইনস্ট্রুমেন্টের নিচ থেকে উপর পর্যন্ত কত হাইট সেটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট না। হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে datumের সাপেক্ষে লাইন অফ কলিভেশন বা যে আইপিস এর পয়েন্ট যেটা, সেই পয়েন্ট পর্যন্ত কত হাইট সেটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এটাকে এইচআই দিয়ে প্রকাশ করা হয়। এই প্রত্যেকটা টার্মই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে এবং আমরা প্রবলেম সলভিং করতে গেলে, লেভেলিং বুঝতে গেলে প্রত্যেকটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে, বুঝতে হবে। বিএস বা ব্যাক সাইড, ব্যাক সাইড হচ্ছে দ্য ফার্স্ট সাইড টেকেন অন এ লেভেলিং স্টাফ। লেভেলিং মেশিনের লেভেল মেশিন তো একটা আছে, মেশিনের পাশাপাশি আদার যে ইনস্ট্রুমেন্ট লাগে সেক্ষেত্রে সেগুলো দেখার সময় আমরা স্টাফ দেখতে পাবো। লেভেলিং স্টাফ একটা লম্বা তোমার 4 মিটার লম্বা হয় এবং স্কেল দাগ কাটা থাকে, সেটাকে লেভেলিং স্টাফ বলা হয়। লেভেলিং স্টাফে যে ফার্স্ট রিডিং নেওয়া হবে, দ্যাট মিন্স ইনস্ট্রুমেন্টটাকে সেট করার পরে, স্টেশনে সেট করার পরে প্রথম যে রিডিংটা নেওয়া হয় সেটাকে বলা হয় ব্যাক সাইড। PS দিয়ে প্রকাশ করা হয়। PS enables the surveyor to obtain HI. HI means height of instrument plus sight equal to height of instrument or line of sight. That means datumের সাথে যদি তুমি height of instrument যোগ করা হয়, ব্যাক সাইড যোগ করা হয় datumের সাথে ব্যাক সাইড মানে ফার্স্ট রিডিং ফ্রম সার্ভে স্টেশন। তো আমি সার্ভে শুরু করতে হলে রেফারেন্স দিয়ে শুরু করতে হবে। রেফারেন্স মানে ডেটাম, এই ক্ষেত্রে ডেটাম ধরে নেওয়া অথবা বেঞ্চমার্ক যদি জানা থাকে বেঞ্চমার্ক। সো বেঞ্চমার্কে বা ডেটামে যে ফার্স্ট রিডিং নেওয়া হয় সেটাকে ব্যাকসাইড রিডিং বলা হয়। ফার্স্ট রিডিং আমাকে, যেহেতু আমি কাজ শুরু করছি, তাহলে আমার জানা একটা লোকেশনে ফার্স্ট রিডিং নিতে হবে। সেই জানা লোকেশনটা কি? ডেটাম অথবা বেঞ্চমার্ক, যেটাই হোক, সেই রিডিংটাকে বলা হচ্ছে ব্যাকসাইড। তো একটা সার্ভে কাজের ফার্স্ট রিডিংটা ব্যাকসাইড হিসেবে জানা এবং ব্যাকসাইডটা নেওয়া হয় ডেটামে অথবা বেঞ্চমার্কে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? প্রবলেম করলে আরেকটু ক্লিয়ার হবে, আমরা একটু পরে প্রবলেম গুলো দেখবো। নেক্সট ফোরসাইট হচ্ছে লাস্ট রিডিং। ব্যাকসাইড ছিল ফার্স্ট রিডিং, একটা ইনস্ট্রুমেন্ট বসানোর পরে ওই স্টেশনের ফার্স্ট রিডিং হচ্ছে ব্যাকসাইড, আর ওই স্টেশনে অন্যান্য অনেকগুলো রিডিং দিলাম, সেগুলো ইন্টারমিডিয়েট রিডিং বা ইন্টারমিডিয়েট সাইড হবে। লাস্ট যে রিডিং সেটাকে বলবো ফোরসাইট। ব্যাকসাইড ফার্স্ট রিডিং, ফোরসাইট লাস্ট রিডিং। It is the last step reading taken from a setting of the level. It is also termed as minus site. Foresight is the height taken on a leveling step held at the point of unknown elevation. Backside টা ছিল known elevation এর datum বা benchmark এ, আর foresight টা unknown elevation এর পয়েন্টে ডাটা নেওয়া হয়। To ascertain the amount by which the point is above or below the line of sight. This is also called minus sight, as the foresight reading is always subtracted from the height of the instrument.
কেন মাইনাস সাইড বলা হয়? কারণ এটা হাইড্রোজেন ইনস্ট্রুমেন্ট থেকে সবসময় বিয়োগ করতে হয়, বিয়োগ করলে ওই পয়েন্টের আরএল পাওয়া যায়। আরএল মানে রেডিউস লেভেল। তো আমরা এই স্লাইড থেকে লাইন অফ কলিমেশন, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ব্যাক সাইড এবং ফোর সাইড এই চারটা বিষয় বুঝতে পারলাম এবং আইডেন্টিফাই করতে পারবো কোনটা ব্যাক সাইড কোনটা ফোর সাইড। এরপরে আসছে তোমার ইন্টারমিডিয়েট সাইড, তো বলেই ফেললাম আমি, আইএস ইন্টারমিডিয়েট সাইড। The fourth side taken on a leveling step held at a point between turning points. That means একটা স্টেশনের প্রথম এবং শেষ রিডিং ছাড়া বাকি রিডিং গুলাই হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড। And to determine the elevation of the point, it is known as intermediate site. একটা পয়েন্ট চেঞ্জ পয়েন্ট মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট শিফট হবে, ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশন, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ, এভাবে শিফট করতে হবে। So shifting point is change points. The point on which both the forward side and back side are taken during the operation of leveling is called change point. কথা বলা হয়েছে চেঞ্জ পয়েন্টে ব্যাক সাইড রিডিং এবং ফোর্থ সাইড রিডিং দুটো রিডিংই নেওয়া হয়। দ্যাট মিন্স দুটো রিডিংই লাগবে। আমি একটু ক্লিয়ার যদি করতে পারি, ফার্স্ট স্টেশন থেকে আমি সেকেন্ড স্টেশনে যাব, তাহলে সেকেন্ড স্টেশনে যাওয়ার আগে আমি ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশনের লাস্ট রিডিংটা নিব। লাস্ট রিডিং মানে ফোর রিডিং, ফোর সাইড রিডিং পাওয়া যাবে। তাহলে তারপর আমি সেকেন্ড স্টেশনে চলে যাব ইনস্ট্রুমেন্ট নিয়ে, সেকেন্ড স্টেশন থেকে প্রথম যে রিডিংটা নিব সেটাকে বলবো ব্যাক সাইড রিডিং। দ্যাট মিন্স ওই চেঞ্জ পয়েন্টে দুটো রিডিংই পাওয়া যাবে। একটা হচ্ছে ফোর রিডিং, যেটা প্রথম স্টেশন থেকে লাস্ট রিডিং হিসেবে নিলাম, সেটা ফোর রিডিং। আর ওই স্টেশনে যাওয়ার পরে যে ফার্স্ট রিডিং দিলাম সেটা ব্যাক রিডিং, ব্যাক সাইড রিডিং। সো চেঞ্জ পয়েন্টে ফার্স্ট ফোর রিডিং এবং ব্যাক রিডিং দুটো রিডিংই থাকবে। Note আছে, it may be noted that for one setting of level there will be only one back side and one forward side, but there can be any number of intermediate sides. এখন একটা সেটিং এর জন্য একটা ব্যাক সাইড থাকবে, একটা ফোর সাইড থাকবে। দ্যাট মিন্স ফার্স্ট রিডিং এবং লাস্ট রিডিংটা একটাই থাকবে, আর ইন্টারমিডিয়েট অনেকগুলো রিডিং থাকতে পারে। নেক্সট, টাইপ অফ লেভেলিং ইকুইপমেন্ট, কি কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে লেভেলিং করা যেতে পারে। এখানে দেখানো হচ্ছে চার ধরনের: ডাম্পি লেভেল, টিল্টিং লেভেল, অটোমেটিক লেভেল, ডিজিটাল অটো লেভেল। শর্টকাট আকারে আসতে পারে, তবে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও তোমাকে জানতে হবে। ফিল্ড সার্ভেতেও ফিল্ড সার্ভের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর থিওরিটিক্যাল সার্ভের জন্য তোমাকে শর্ট নোট আকারে আসলে লিখতে হতে পারে, সেজন্য একটু জেনে নিতে হবে। ডাম্পি লেভেল is simple, compact and stable. The telescope is rigidly fixed to its support, therefore cannot be rotated about longitudinal axis. That means long axis বরাবর বা ভার্টিক্যালি এটাকে রোটেট করানো যায় না, এটা ফিক্স থাকে। এটাকে বলা হচ্ছে ডাম্পি লেভেল। বাবল থাকবে যেটা দিয়ে তার হরিজন্টালি লেভেল হলো কিনা সেটা দেখা যায় বা বোঝা যায়। টিল্টিং লেভেল, টিল্টিং লেভেলে আসলে এটা ভার্টিক্যালি কিছুটা রোটেট করা যায়, ফিউ ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়, সে কারণে এটাকে টিল্টিং বলা হচ্ছে। অটোমেটিক লেভেল, এই ধরনের লেভেল গুলাই সচরাচর ব্যবহার হয়, আর তোমরা ফিল্ড সার্ভেতে ঠিক এরকমই একটা লেভেল ব্যবহার করবা। তো এই লেভেলে দেখতে পাচ্ছি, এটা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইপিস, অবজারভার দেখবে বা সার্ভেয়ার দেখবে, আর এই পাশে লেন্স যেটা আছে ফোকাসিং অবজেক্টিভ। এই দুই বরাবর কানেক্ট করলে যে লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে লাইন অফ কলিমেশন। আর এখানে বটম পার্টে কতগুলো স্ক্রু আছে দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটে স্ক্রু থাকে, এই স্ক্রু দিয়ে আসলে লেবেলিং করা হয়। লেবেলিং মানে হচ্ছে গ্রাউন্ডের সাথে এটা পারফেক্টলি হরাইজন্টাল হলো কিনা সেটা চেক করা বা করা হয়, স্ক্রু গুলো ঘুরিয়ে করতে হয়, হরাইজন্টালের সাথে লেবেল করতে হয়। লেবেল বোঝার উপায় হচ্ছে এখানে এই জায়গায় একটা বাবল থাকে, সেই বাবলটা যখন সেন্টার পয়েন্টে থাকবে তখন এটা লেভেল সেন্টার হয়ে গেলে বোঝা যাবে যে ইনস্ট্রুমেন্টটা লেভেল হয়ে গেল। আর লেভেল মেশিনটাকে একটা ট্রিপয়েড স্ট্যান্ডের উপরে বসানো থাকে, এই হচ্ছে লেভেল মেশিন। ট্রিপয়েড স্ট্যান্ডে বসানো হলো, এই স্ক্রুগুলোর সাহায্যে এটাকে হরাইজন্টালের সাথে লেভেল করা হয়। ফোকাসিং এন্ড এটা, আর এটা হচ্ছে আইপিস। এই বরাবর লেভেল করার পরে যে লাইনটা ইমাজিন করা যায় সেটা লাইন অফ কলিমেশন। আর লম্বা যেটা দাগ কাটা দেখতে পাচ্ছি 3940, দ্যাট মিন্স 4 মিটারের যে
স্টাফটা দেখতে পাচ্ছি, এটা লেভেলিং স্টাফ হিসেবে পরিচিত, গ্রাজুয়েটেড। তো এটা থেকে আমি রিডিং কিভাবে নিব সেটা একটু দেখাই। সাপোজ এখানে আইপিএস বরাবর আমি এই রিডিংটা পেলাম, এই এখানে ক্রস হেয়ারটা এখানে কাট করলো, ক্রস হেয়ার এই পয়েন্টে কাট করলো, তাহলে এই পয়েন্টের রিডিং কত হবে? আমরা দেখতে পাচ্ছি 10, হ্যাঁ 10। তো 10 এর পরে 11 থাকবে, 12 থাকবে, বাট 11 এবং 10 থেকে 11 এর মাঝখানে 10টা দাগ কাটা আছে, 1 2, একটা ব্ল্যাক, একটা রেড আর একটা হোয়াইট। দ্যাট মিন্স 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা দাগ কাটা আছে। এই ক্রস হেয়ার বরাবর যে পয়েন্ট সেখানকার রিডিং হবে তাহলে 10.1 2 3 4 5 6 6.5, 10.65 বা 66 এর মতো এই রিডিংটা আমি স্টাফ রিডিং যখন নিব এভাবে নিতে পারবো। এখানে যেখানে ক্রস হেয়ারটা থাকবে সেই বরাবর আমি রিডিং নিলে 10.66 এর মতো বা 67 এর কাছাকাছি একটা ডাটা পাওয়া যাবে। আমরা দেখলাম কিভাবে অটোমেটিক লেভেলের মাধ্যমে স্টাফ রিডিং নিতে পারি। অটোমেটিক লেভেল সম্পর্কে আরেকটু ডিটেইল আছে, ইনস্ট্রুমেন্টের ডিটেইল আমি বলবো না, দেখে নিতে পারো। তো আমরা বেসিক টার্মস গুলো দেখলাম। লেভেলিং এর জন্য বেসিক টার্ম হিসেবে ছিল হরাইজন্টাল প্ল্যান, হরাইজন্টাল বা লাইন অফ কলিমেশন হিসেবে আমরা যেটা জানলাম হরাইজন্টাল প্ল্যান, লেভেল লাইন। লেভেল লাইনটা কেন কার্ভেচার দেখানো হচ্ছে, কারণ হচ্ছে স্পেরোডাল সারফেস আর্থের, সে কারণেই আমরা লেভেল লাইন হিসেবে আসলে একটা লং ডিসটেন্স সার্ভে করলে আমি আসলে একটা কার্ভ লাইনই দেখতে পারবো, যেহেতু আর্থ কার্ভেচার। ভার্টিক্যাল লাইন, দেন ভার্টিক্যাল ড্যাটাম। ড্যাটাম মানে হচ্ছে যেটা একটা ফিক্সড একটা লোকেশন ধরে নিলাম, তার এলিভেশন ধরে নিলাম, সেটা হচ্ছে ড্যাটাম। ড্যাটাম দেখতে পেলাম, ভার্টিক্যাল ড্যাটাম। তারপর লেভেল সারফেস, ভার্টিক্যাল অ্যাঙ্গেল প্রয়োজনে নেওয়া হয়। এ বি দুটো স্টেশনের দুটো পয়েন্টের আমরা হাইট ডিটারমাইন করতে পারি, রিলেটিভ হাইট, একটা সাপেক্ষে আরেকটা কত হাইটে আছে সেটা দেখতে পারি। সেটা দেখার জন্য এই পয়েন্ট দেখানো হচ্ছে। ভার্টিক্যাল অ্যাঙ্গেল প্রয়োজন হলে নিতে পারি। ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন এ এন্ড বি, দ্যাট মিন্স লেভেলিং দিয়ে আমরা এরকম একটা আনডুলেটেড গ্রাউন্ড যদি থাকে সেই গ্রাউন্ডের বিভিন্ন লোকেশনের রিলেটিভ পজিশন কোথায় আছে সেটা সেটা কি ডিপ হচ্ছে বা সেটা কি ভ্যালি না, যে সেটা কিভাবে আছে বা পন্ড পন্ড কিনা অথবা হিল কিনা, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, টেরেন কিনা। সো এই জিনিসগুলা আমরা লেভেলিং এর ডাটা থেকে বুঝতে পারবো। এখানে একটা টেরেন আছে, এখানে একটা পন্ড আছে, এখানে একটা হিল আছে। গ্রাউন্ড লেভেলটা যখন আমি রিলেটিভ পজিশনিং জানবো তখন আমি ওই পজিশনিং দেখে বুঝতে পারবো এটা একটা গ্রাউন্ড লেভেল, এটা একটা আনডুলেটেড লেভেল, এটা একটা বিচ হিসেবে আছে, অর পন্ড, ইট মাইট বি হিল। তো এগুলা বিষয়গুলো জানার জন্য বা প্রোফাইল বোঝার জন্য, টপোগ্রাফিক্যাল ভিউ বোঝার জন্য লেভেলিং এর প্রয়োজন আছে। তো একটু আগে বলছিলাম কার্ভেচার এবং রিফ্লেকশন, তার ইফেক্ট অফ কার্ভেচার, আর্থের যেহেতু কার্ভেচার ইফেক্ট এবং রিফ্লেকশন ইফেক্ট, সেই দুটো ইফেক্ট দেখবো এখন। সেই ইফেক্ট গুলো দেখতে হলে আমাকে ইফেক্টের জন্য রিফ্লেকশন এবং কার্ভেচার দুটাকে কনসিডার করতে হবে। সো horizontal line differs from level line because of curvature of the earth. That means আর্থের কার্ভেচারের জন্য আসলে horizontal line এক্স্যাক্টলি horizontal থাকবে না, এটা এটা ডিফার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটা কতটুকু এসিউম করে নেওয়া হয় আরবিট্রারিলি। দ্য ডেভিয়েশন ডিবি, এখানে ডিবি হিসেবে দেখানো হচ্ছে। দ্যাট মিন্স হরাইজন্টাল লাইন যদি এটা হয় লেভেল লাইন, আর্থ কার্ভেচারের কারণে লেভেল লাইন হবে বেসিক্যালি এইটা, তাহলে এই ডিবি পরিমাণ ডেভিয়েশন হবে। সেই ডেভিয়েশনটাকে কার্ভেচারের জন্য ধরা হয় 0.0785 কে স্কয়ার। এটা হচ্ছে k is the distance ab in kilometers, ab এর ডিসটেন্স কিলোমিটারে,
আর যদি রিফ্লেকশন চিন্তা করি, রিফ্লেকশনের জন্য রেডিয়েশনটা 0.011 কে স্কয়ার, এটাও সেম কথাবার্তা। Reflection meter in meters is expressed approximately by Rm equal to 0.011 k square. Combined effect, curvature এবং reflection এর জন্য combined effect of curvature and reflection is expressed approximately by Hm equal to 0.0675 k square. That means combined effect একটু reduce হয়ে আসছে। So এই কার্ভেচার এবং রিফ্লেকশনের ইফেক্ট কনসিডার করে আমি হরিজন্টাল লাইন থেকে লেভেল লাইন কোথায় সেটা বের করতে পারবো। স্যার রিফ্লেকশনটা কি? রিফ্লেকশন মানে আলোর ওই যে তোমার লাইট সীমারেখা, তুমি আলোর কারণে বা তোমার চক্ষুর ভিশনের লিমিট বা ইনফাইনাইট লিমিটের কারণে তুমি দেখতে পাচ্ছ কতটুকু। আগের কথাটাই বলি, তুমি স্কাই দিকে দেখলে তোমার চোখের সীমা শেষ পর্যন্ত রিফ্লেকশন পর্যন্ত তুমি একটা গোলাকারের স্কাই দেখতে পাচ্ছ। এই ইফেক্টটাই রিফ্লেকশন ইফেক্ট। লাইট রিফ্লেকশন ইফেক্ট, তোমার লাইটের ভিউ এর একটা লিমিট আছে, সেই লিমিটটা হচ্ছে তোমার ডিউ টু রিফ্লেকশন ইফেক্ট অফ লাইট। জি স্যার বুঝছি। বেসিক কম্পোনেন্টস অফ লেভেল। আমাদের একটু পরেই 40 মিনিট টাইম ওভার হয়ে যাবে। আমরা আরেকটা লিংক ক্রিয়েট করব, তাড়াতাড়ি সবাই জয়েন করে নিবা, কারণ আমি লিংক ক্রিয়েট করে প্রেজেন্টেশন দ্যাট মিন্স তোমার প্রেজেন্ট অ্যাবসেন্ট এর বিষয়টা ফাইনালাইজ করব। রোল কলটা হবে। সো বেসিক কম্পোনেন্টস হিসেবে আর কি কি আছে? লেভেল হচ্ছে কি, লেভেল হচ্ছে মেশিনটার নাম লেভেল। বেসিক কম্পোনেন্টস অফ লেভেল, আমরা মেশিনটা সম্পর্কে খুব ডিটেইল থিওরিতে দেখার দরকার নেই, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে লাগবে। টেলিস্কোপ থাকে, লেভেল টিউব থাকবে, লেভেলিং হেড থাকবে, ট্রিপয়েড স্ট্যান্ড দেখতে পেয়েছি, একটা টেলিস্কোপ থাকবে। আর ফোকাসিং অফ টেলিস্কোপ, ফোকাস করার জন্য ক্যামেরায় যেমন একটা রোটেটিং ফোকাসিং টেলিস্কোপ থাকে, সেই ফোকাসিং থাকবে এখানেও ক্লিয়ার ইমেজ পাওয়ার জন্য, এবং সেখানে ক্রস হেয়ার থাকবে। ডায়াফ্রাম থাকবে, অনেক সময় ডায়াফ্রাম লেভেল টিউব থাকবে। ডায়াফ্রাম a frame carrying crosshair is usually made of either silk thread or platinum wire placed at plane at which vertical image of the object is formed by the object. ডায়াফ্রাম ক্যামেরার একটা পার্টস এর মতো, সেই পার্টসটা এখানে থাকে। সো এখানে ক্রসহেয়ার থাকবে, এবারে সিল্ক থ্রেড অর প্লাটিনাম ওয়্যার, যে কোনো কিছু হতে পারে। Vertical hair of the diaphragm enables the surveyor to check the verticality of leveling stubs, whereas horizontal hairs are used to read the stub graduations. Level tube, leveling head. Leveling head এ তিনটা ফুট স্ক্রু থাকে, সেই ফুট স্ক্রুর সাহায্যে এটাকে লেভেলটাকে ক্ল্যাম্প করা হয় ট্রিপয়েড স্ট্যান্ডের সাথে, এবং পাশাপাশি লেভেলিং করার জন্য এই স্ক্রুগুলোকে ঘুরিয়ে লেভেলিং করতে হয় হরাইজন্টালের সাথে, এক্স্যাক্টলি হরাইজন্টালের সাথে প্যারালাল করার জন্য এই লেভেলিং করতে হয়। অ্যাডজাস্টমেন্টস অফ লেভেল, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট which are made for every setting of a level. টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট এর মধ্যে কি কি আছে? সেটিং আপ দ্য লেভেল, লেভেলিং আপ, এলিমিনেশন অফ প্যারালাক্স এরর। প্যারালাক্স এরর এটাও আই ভিশনের কারণে যে এররটা হয়, রিডিং একটু ডিফারেন্ট দেখা। Next, permanent adjustment required if some error is there in instrument. যদি কোনো ইনস্ট্রুমেন্টাল এরর থাকে সেটাকে পারমানেন্ট, দ্যাট ইজ দুটো অ্যাডজাস্টমেন্ট দরকার, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এলিমিনেশন অফ প্যারালাক্স বা প্যারালাক্স এরর কি আমরা একটু পরে আবার দেখব। For types of leveling, simple leveling, differential leveling, আর হচ্ছে trigonometric leveling. Simple leveling, the operation of leveling for determining the difference in elevation if not too great between 2 points. যদি ছোট কাজ হয়, দুটো পয়েন্ট বা কয়েকটা পয়েন্ট খুব ভিজিবল হয়, একটা থেকে একটা কাছাকাছি হয়, তাহলে এটাকে সিম্পল লেভেলিং এর মাধ্যমে সারানো যাবে। বাট ডিফারেন্সিয়াল লেভেলিং, এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল লেভেলিং যদি লং ডিসটেন্স হয়, আর্থের কার্ভেচার বা রিফ্লেকশন কাজ করবে,
ঠিক মতো বুঝতে পারবা না, এক্স্যাক্টলি হরিজন্টাল না, লেভেল সারফেস। তো হরিজন্টাল সারফেস আর লেভেল সারফেসের পার্থক্যটা আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি। হরিজন্টাল হলে এক্স্যাক্টলি হরিজন্টাল, বাট লেভেল সারফেসে কি হবে, রিফ্লেকশন এবং কার্ভেচারের ইফেক্ট আসবে। আমাদের টাইম শেষ, আমরা আরেকটা লিংক ক্রিয়েট করছি, সেই লিংকে আমরা তাড়াতাড়ি করে জয়েন করে নিব। তো আমরা দেখছিলাম টাইপস অফ লেভেলিং, সিম্পল লেভেলিং বলছিলাম, সিম্পল লেভেলিং এর দেন ডিফারেন্সিয়াল লেভেলিং যদি পয়েন্টস গুলো অনেক বেশি দূরে হয়, differential leveling pressure if the difference in elevation between them is too great, if there are obstacles intervening. In such case, it is necessary to set up the level in several positions to work in series or stages. Means differential leveling করতে হবে যখন অনেক ডিসটেন্সে থাকবে এবং একটা স্টেশন থেকে সবগুলো পয়েন্টস দেখা যাবে না, ইনস্ট্রুমেন্ট শিফট করতে হবে বিভিন্ন লোকেশনে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল লেভেলিং করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়াল লেভেলিং এর একটা ওয়ার্কিং ফিগার, সেই ওয়ার্কিং টিপিক্যাল এক্সাম্পলটা দেখাচ্ছি এখানে। Differential leveling is the most common method used to determine difference in elevation. A horizontal line of sight is established and readings are made using a telescope and graduated rods. Theory হচ্ছে add rod readings to the elevation of the benchmark to get the elevation of line of sight. That means line of collimation বা line of sight পাওয়ার জন্য বেঞ্চমার্কের সাথে রড রিডিং বা স্টাফ রিডিংটাকে যোগ করতে হবে। প্রথম স্টাফ রিডিং যেটা, subtract rod readings from the elevation of the line of sight to establish the elevation of unknown points.
এরপর এই জিনিসটা হ্যাঁ বলো। স্যার এই জিনিসটা বুঝিনি স্যার, এটা আবার ভালো করে বুঝাই দিলে ভালো হতো। এই ফিগারটা একটু ডিসকাস করলে আরো ক্লিয়ার হবে, বলছি। তো প্রথমেই আমি একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি এখানে, সবাই একটু দেখো। ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এই পজিশনে আছে, এই পজিশনে সেট করলাম। এই পজিশনে সেট করার পরে আমার জানা পয়েন্ট হচ্ছে এটা বেঞ্চমার্ক, টিবিএম দেওয়া আছে, এই পয়েন্টটা হচ্ছে বেঞ্চমার্ক। দ্যাট মিন্স এখানকার এলিভেশনটা আমার জানা আছে এই পয়েন্টের। সেই এলিভেশন সামথিং 100 মিটার ধরি, সেটা আমার নোন। আর এখানে ইনস্ট্রুমেন্ট যেখানে বসালাম সেই ইনস্ট্রুমেন্টে আমার রাকিব, অ্যানোটেশন কেন করছো রাকিব? সরি স্যার, হাতে হাতে এসে গেছে, অন্যদিকে তাকে, সরি স্যার। তো বেঞ্চমার্কের এলিভেশন আমার নোন, সেই নোন এলিভেশনটাকে আমি এখানে আননোন একটা পয়েন্টে আমি ইনস্ট্রুমেন্ট সেট করলাম, ইনস্ট্রুমেন্ট সেট করে ফার্স্ট রিডিংটা নিলাম। এই যে রিডিংটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট রিডিং বা ব্যাক রিডিং, ব্যাক সাইড। ব্যাক সাইড রিডিং সাথে যদি আমি নোন এলিভেশনটা যোগ করি, যোগ করলে কি হবে, এটা হচ্ছে আমার লাইন অফ কলিমেশন। এই লাইনটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা লাইন অফ কলিমেশন। সেই লাইন অফ কলিমেশনের আরএল, রেডিউস লেভেল বা হাইট, রিলেটিভ হাইট পাবো, অল্টিটিউড পাবো। এটাই বলা হয়েছে এই পয়েন্টে, 1 নম্বর পয়েন্টে, বেসিক থিওরির 1 নম্বর পয়েন্টে। তো এই পয়েন্টের আরএল এখন আমার জানা আছে। এখন ইন্টারমিডিয়েট এ বি সি এগুলার আরএল আমি নিতে পারবো। এখন এই পয়েন্ট থেকে, এই ইনস্ট্রুমেন্ট পয়েন্ট থেকে বি তে সাইটিং করলাম, বি তে স্টাফ রিডিং নিলাম। স্টাফ রিডিং নিলে কি হবে, এই লাইন অফ কলিমেশনের যে আরএল ছিল সেখান থেকে স্টাফ রিডিংটা বাদ দিলে আমি এই বি পয়েন্টের আরএলটা পাবো, এই পয়েন্টের আরএল, এই লেভেলটা পাবো, রেডিউস লেভেল বা হাইটটা পাবো। এরপর সিমিলারলি সি পয়েন্টে আবার রিডিং নিব, সি পয়েন্টে স্টাফ রিডিংটা নেয়ার পরে আমি দেখতে পাবো স্টাফ রিডিংটা আমার এই লাইন অফ এলিভেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আবার সি পয়েন্টের আরএল বাদ দিলে সি পয়েন্টে রিলেটিভ পজিশনটা আমি জানতে পারবো। এখন আমি ডি ই এই পয়েন্ট গুলোকে আর দেখতে পাচ্ছি না, এই ইনস্ট্রুমেন্ট থেকে আমি ডি ই পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, দেখার জন্য ইনস্ট্রুমেন্ট শিফট করতে হবে। ইনস্ট্রুমেন্ট শিফট করে এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার জন্য আমার কি কাজ, চেঞ্জ পয়েন্ট দুটো রিডিং প্রয়োজন, একটা হচ্ছে ব্যাক রিডিং, ফোর রিডিং। তো ব্যাক রিডিংটা তো এটা বেঞ্চমার্কে ছিল, এটা ব্যাক সাইড বা বিএস। আর ফোর রিডিং হিসেবে আমি সি পয়েন্ট ইউজ করব। সি পয়েন্টে লাস্ট রিডিং নিয়েছিলাম, সেই লাস্ট রিডিংটাকে ব্যবহার করবো অ্যাজ এ ফোর রিডিং। এখন ইনস্ট্রুমেন্ট শিফট করে এখানে চলে আসলাম, এখান থেকে আমি এখানে চলে আসলাম ইনস্ট্রুমেন্ট নিয়ে। এখন যেহেতু ইনস্ট্রুমেন্ট শিফট হয়েছে আমাকে রেফারেন্সটাকে ঠিক রাখতে হবে। সি তে আমার জানা লোকেশন ছিল, কারণ সি এর আরএল গুলো বা ব্যাক রিডিং আমার, ফোর রিডিং আমার জানা ছিল। সি তে আবার ব্যাক রিডিং বা ফার্স্ট রিডিংটা নিব এই ইনস্ট্রুমেন্টের সাপেক্ষে। সি তে আবার ফার্স্ট রিডিং নেওয়ার ফলে কি হবে, সি তে যেহেতু আরেকটা রিডিং আগে জানা ছিল সেখান থেকে আমি তার আরএলটা ক্যালকুলেট করতে পারবো, আরএলটা ক্যালকুলেট করতে পারবো আর হাইট অফ ইনস্ট্রুমেন্টটাও বের করতে পারবো আবার সি পয়েন্টের সাপেক্ষে ইনস্ট্রুমেন্টের। তো এবার এই ইনস্ট্রুমেন্ট সেটআপ থেকে আমি ডি ই এই দুটো পয়েন্ট আমি ইজিলি নিতে পারছি বা ডাটা নিতে পারছি স্টাফ রিডিং। কিন্তু এই পয়েন্টটা দেখতে পাচ্ছি অনেক বেশি গভীরে আছে, লাস্ট পয়েন্টটা। এটা এটা আরেকটা বেঞ্চমার্ক হিসেবে বলা হচ্ছে টিবিএম 2। এই বেঞ্চমার্কটাকে আমি চেক করতে পারি। তো এই ডাটাটা আসলে ইনস্ট্রুমেন্ট থেকে নেওয়া যাচ্ছে না হয়তোবা, কারণ হচ্ছে স্টাফ যেটা ছিল, ভার্টিক্যাল স্টাফটা 4 মিটার লম্বা। এই হাইটটা হয়তো 4 মিটার থেকে অনেক বেশি, এটুকু হাইট। সো এই কারণে আমি কি করলাম, যদি 4 মিটার থেকে বেশি হাইট ডেপথ এটা আছে, সেই কারণে আমি ইনস্ট্রুমেন্টটাকে আবার শিফট করে এখানে নিয়ে গেলাম, তারপরে এই ডাটাটা নিলাম। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল লেভেলিং এই কারণেই যে আমাকে লেভেল গুলো চেঞ্জ করে ইনস্ট্রুমেন্টের লোকেশন চেঞ্জ করে করে ডাটা নিতে হচ্ছে। এখন পেরেছো? জি স্যার।
ট্রিগোনোমেট্রিক লেভেলিং, যেটা জাস্ট ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন ব্যবহার করে লেভেলিং বা হাইট অথবা করা হয়। এটার জন্য হাইট ডিটারমিনেশন অফ হাইট এন্ড ডায়ামিটার অফ the various structure, এটা আলাদা একটা টপিকও আছে। হাইট এন্ড ডিসটেন্স সার্ভে, যেটা সেটা আমরা আলাদাভাবে করব। এখানে জাস্ট জেনে নিচ্ছি টাইপ অফ লেভেলিং থেকে, এটা আরেকটা টাইপ ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং। এখানে শুধুমাত্র অ্যাঙ্গেল মেজার করা হয়। সাপোজ একটা বিল্ডিং এর ডায়ামিটার বের করা অথবা এরিয়াল ডিসটেন্স পাওয়া দুইটা বিল্ডিং এর মাঝখানে, অথবা একটা টাওয়ারের হাইট নির্ণয় করার জন্য এই লেভেলিংটা ব্যবহার করা যাবে। ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং রেসিপ্রোকাল লেভেলিং হিসেবে পরিচিত, আমরা পরে দেখব। এরপর লেভেল তো বুঝলাম, লেভেলের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানলাম, টাইপস জানলাম, কিভাবে লেভেলটা সেট করতে হবে এটা ফিল্ড ওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তারপরে একটু বলে দেওয়া হচ্ছে লেভেলিং আপ লেভেল করতে হবে। লেভেলিং আপ মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে ট্রিপয়েড স্ট্যান্ডে বসানোর পরে স্ক্রু সাহায্যে এটাকে হরাইজন্টালের সাথে এক্স্যাক্টলি হরাইজন্টালের সাথে প্যারালাল করা, এটাকে লেভেলিং। এরপরে এলিমিনেশন অফ প্যারালাক্স বা প্যারালাক্স এরর সম্পর্কে বলছিলাম। If the image formed by the objective does not lie in the plane of the crosshair, এই ইমেজটা তোমার চোখে দেখতে পাচ্ছ, সেই ইমেজটা যদি এক্স্যাক্টলি crosshair এর প্ল্যান বরাবর না হয়, there will be a shift in the image due to shift of the eye. That means eye এর পজিশনিং বা মুভমেন্টের সাথে আপ ডাউন অথবা ল্যাটারাল মুভমেন্টের সাথে ইমেজ শিফট হয়ে যাচ্ছে, বা রিডিংটা তুমি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছো না। Such displacement of image is termed as parallax. আই মুভমেন্টের সাথে ইমেজের ডিসপ্লেসমেন্ট বা তোমার যে ডাটাটা দরকার, ডাটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্যারালাক্স। Parallax error is removed in two stages. So what is parallax error? How it can be removed? এরকম একটা কোয়েশ্চেন অনেক সময় আসে। Focusing the eye for distinct vision of crosshair, focusing the objective so that image is formed in the plane of crosshair. That means একটা আই ভিশনের একটা টেকনিক দেওয়া হয়েছে দুটো পয়েন্টে। ফোকাসিং দ্য আই ফর ডিস্টিংক্ট ভিশন অফ ক্রসহেয়ার, ক্রসহেয়ারটাকে এক্স্যাক্টলি বোঝার জন্য আইটাকে সেট করা। তুমি এট এ টাইম ক্রসহেয়ার দেখতে পাচ্ছ, অবজেক্ট দেখতে পাচ্ছ। প্রথমে তুমি ক্রসহেয়ারটাকে ডিফাইন করো, তারপর তুমি অবজেক্টটাকে ডিফাইন করো, তারপর যে পয়েন্টটা পাবা সেটাই হচ্ছে ফাইনালি এক্সাক্ট ইমেজ বা এক্সাক্ট ভ্যালু। এই হচ্ছে সেটিং আপ দ্য লেভেল, প্রসিডিউর অফ লেভেলিং। এরপরে প্রসিডিউর লেভেলিং এর প্রসিডিউর দেখি, ও ফিল্ড ওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে লেভেলিং করতে হবে ইনস্ট্রুমেন্টটাকে, লেভেল দ্য ইনস্ট্রুমেন্ট কারেক্টলি, ডিরেক্ট দ্য টেলিস্কোপ টুয়ার্ডস দ্য স্টাফ হেল্প টেকিং দ্য রিডিং অফ সেন্ট্রাল হরাইজন্টাল হেয়ার অফ ডায়াফ্রাম, send the stuff to the next point, direct the telescope towards C and focus it. ইনস্ট্রুমেন্ট শিফট করার পরে আবার ডাটা নাও, তারপর বাবলটা সেন্টারে আছে কিনা চেক করো। এই হচ্ছে অবস্থা। আমি এখানে দেখতে পাচ্ছি একটা প্রসেস অফ লেভেলিং এর কি কি কাজ ইনভলভ। বেঞ্চমার্ক থাকে একটা, এই পয়েন্টটা হচ্ছে বেঞ্চমার্ক। এই পয়েন্টটা, এই বেঞ্চমার্কের আরএল হচ্ছে 100 মিটার। আর আমার ইনস্ট্রুমেন্টটাকে আমি এখানে বসালাম। ইনস্ট্রুমেন্টটাকে বসানোর পরে ফার্স্ট রিডিংটা ব্যাক সাইড, ফার্স্ট রিডিং ব্যাক সাইড হিসেবে পরিচিত। সেই রিডিংটা হচ্ছে বেঞ্চমার্ক বরাবর নিব। লেভেলিং স্টাফ বা লেভেলিং রডটাকে রাখা আছে, রিডিংটা পেলাম 0.973। তাহলে এই বেঞ্চমার্কের সাথে 0.973 যোগ করলে কি পাবো? হাইট অফ ইনস্ট্রুমেন্টটা পাবো, লাইন অফ কলিমিশন অথবা হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এরপর আমি এই পয়েন্টের আরএল নিব, এই পয়েন্টের লেভেলিংটা সরিয়ে এখানে বসালাম, এখানে বসে রিডিং নিলাম। রিডিং নেওয়ার পরে পেলাম 4.987। তাহলে এই হাইটটা তো আমার নোট, এই হাইট থেকে 4.987 বাদ দিলে এটা আরএল বা রিলেটিভ এলিভেশন কত সেটা পাওয়া যাবে। দ্যাট মিন্স এভাবে করে আমাকে কমপ্লিট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা আনডিলেটেড গ্রাউন্ডের এক্সাম্পল দেয়া আছে কিভাবে করে আমি তার আর্থ সারফেসের লেভেল বের করব, সেটাই। তো আশা করি বুঝতে পারছি কিভাবে লেভেলিং অপারেশন চালিয়ে যেতে হয়। প্রিন্সিপালস অফ লেভেলিং একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, এটা প্রবলেম সলভিং এর জন্য খুবই the difference of level of the points A, B, দুটো পয়েন্টের ডিফারেন্স, লেভেলের ডিফারেন্স is equal to the algebraic sum of this difference between the sum of backside and sum of the foreside.
So দুটো লেভেলের দুটো পয়েন্ট লেভেলের ডিফারেন্স ব্যাক সাইড এবং ফোর সাইড রিডিং এর অ্যালজেব্রিক সামেশনের ডিফারেন্সের সমান হবে। সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ লেভেলিং। অঙ্ক করতে গেলে অঙ্কের চেকের ক্ষেত্রে দরকার। And booking and reduction in the levels may be done by following two methods. Leveling কিভাবে করতে পারে দুটো মেথড হতে পারে, একটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড আর একটা হচ্ছে হাইট অফ কলিমেশন মেথড। হাইট অফ কলিমেশন মেথড কে আবার কলিমেশন প্ল্যান মেথড বলা হয় বা লাইন অফ কলিমেশন মেথড বলা হয়। সো এই দুটো মেথডে প্রবলেম কিভাবে সলভ করব তা প্রবলেম সলভ করব, অথবা তোমার কিভাবে রাইজ এন্ড ফল মেথড বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে আমি লেভেলিং বুকিং করব। লেভেলিং বুক মানে বুকিং করা মানে হচ্ছে ব্যাক সাইড রিডিং থাকলো, ফোর সাইড রিডিং থাকবে, ইন্টারমিডিয়েট সাইড রিডিং গুলো থাকবে, এরপরে তোমার বিভিন্ন পয়েন্টের আরএল গুলো হচ্ছে বের করা। আমার লেভেলিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে রিডিউস লেভেল বা আরএল গুলো বের করা। সেই আরএল গুলো বের করাটার জন্য একটা চার্ট আকারে বের করতে হয় লেভেল বুকে। সেটা কিভাবে করব, সেটা জন্য দুইটা মেথড, একটা রাইজ ফল মেথড আর একটা হাইট অফ কলিমেশন মেথড, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড, এইচআই মেথড বলা হয়। দুটো মেথডে আমার প্রবলেম আসতে পারে। দুটো মেথডে যে কোনো একটা তো আসতে পারে, অথবা দুটো একটা প্রবলেমকে দুটো মেথডে সলভ করতে বলতে পারে। তো প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় একটা প্রবলেম তো সবসময় আসে। আমরা দেখি রাইজ ফল মেথড এবং হাইট অফ কলিমেশন মেথড। প্রথমে রাইজ ফল মেথডে চলে যাচ্ছি। এই মেথড সম্পর্কে একটু ডেসক্রিপশন আছে। In this method, the difference of level between two consecutive points for each setting of the instrument is obtained by comparing their step reading. Step reading গুলোকে কম্পেয়ার করে বা বিয়োগ করে ডিফারেন্সের লেভেল পাওয়া যাবে between two consecutive points. That means পরপর দুটো পয়েন্টের রিডিং এর জন্য ডিফারেন্স গুলো ব্যবহার করা হয়। The difference between their step readings indicates a rise if backside is more than foresight. Backside মানে হচ্ছে আগের রিডিং, ফোরসাইট পরের রিডিং। দ্যাট মিন্স ব্যাকসাইড রিডিং থেকে যদি ফোরসাইটের রিডিং বেশি হয়, ব্যাকসাইড রিডিং যদি বেশি হয় ফোরসাইট রিডিং থেকে, তাহলে কি হবে, রাইজ হবে। আর যদি উল্টাটা হয় তাহলে ফল হবে। রাইজ ফল বলতে এখানে মাটির বা গ্রাউন্ডের আপ এন্ড ডাউন বোঝানো হচ্ছে, উপরে নিচে কিভাবে আছে এলিভেশনটা সেটা বোঝানো হচ্ছে। রাইজ মানে মাটিটা উপরের দিকে, আর ফল মানে মাটিটা গভীরের দিকে। ব্যাক সাইড রিডিং থেকে ফোর সাইড রিডিং যদি বেশি হয় তাহলে বলতেছি এটা ফল। তো ব্যাক থেকে ফোর সাইড এখানে আমি দেখতে পারি, এখানে ব্যাক সাইড রিডিং ছিল 0.973 আর ফোর সাইড রিডিং 4.897। দ্যাট মিন্স ব্যাক থেকে ফোর রিডিংটা বেশি। বেশি মানে হচ্ছে তার ফল। ফল মানে তার ওই পয়েন্টের মাটিটা অনেক গভীরে আছে আগের পয়েন্টের তুলনায়, ডিপে আছে। এটাই হচ্ছে প্রিন্সিপালের সেকেন্ড কথাবার্তা। The difference between their step readings indicates the rise if backside reading is more than foresight, and if fall if less than foresight. The rise and fall work out for all points given the vertical distance of each point related to the preceding one. Rise fall যেখানে work out করা হয়, just consecutive point গুলো reading দেওয়া হয়, vertical difference বলা হয়। If the RL of the back step is known, point is known, then the RL of the following step point can be obtained by adding its rise. Rise হলে add করবো RL এর সাথে RL, and subtracting fall from RL of preceding point. আর যদি fall হয় তাহলে বিয়োগ করবো। rise হলে যোগ করবো RL এর সাথে RL, previous RL এর সাথে নতুন RL পাওয়ার জন্য, আর fall হলে বিয়োগ করবো। rise হলে যোগ করবো, fall হলে বিয়োগ করবো। rise মানে পজিটিভ, fall মানে নেগেটিভ। আমি প্রবলেম যখন করবো আরো ক্লিয়ার হবে। রাইজ ফলের বেসিক কনসেপ্টের জন্য এই চারটা পয়েন্ট লেখা আছে। এখন আমরা একটা প্রবলেম দেখবো। রাইজ ফল মেথডের একটা প্রবলেম আমরা এখন দেখবো। এখানে তোমার ইনস্ট্রুমেন্টের রাইজ ফল মেথডে বেসিক্যালি এই টেবলটা আমাকে প্রিপেয়ার করতে হয় একটা চার্ট আকারে। সেই চার্টটা আছে এখানে দেখানো হচ্ছে, নাম্বার মানে অবজারভেশন নাম্বার বা স্টেশন নাম্বার,
then back side, intermediate side, core side, rise, fall, RL, reduce level, তারপরে রিমার্কস আকারে কিছু থাকলে রিমার্কসটা। সো এখানে আমার ব্যাক সাইড এবং ফোর সাইড এবং ইন্টারমিডিয়েট সাইড রিডিং গুলো আমি কাজ করার সময় পেয়ে যাব। ব্যাক সাইড, ফোর সাইড এবং ইন্টারমিডিয়েট সাইড রিডিং গুলো দেওয়া আছে বা কোশ্চেনে দেওয়া থাকবে। এই কোশ্চেনে দেওয়া ছিল এরকম ভাবে ব্যাক সাইড রিডিং, ফোর সাইড রিডিং এবং ইন্টারমিডিয়েট রিডিং। আরএল হচ্ছে ফার্স্ট পয়েন্টের বা ফার্স্ট স্টেশনের আরএল 100 মিটার দেয়া ছিল, সেটা বেঞ্চমার্ক হিসেবে দেয়া ছিল। রিমার্কস এর জন্য বেঞ্চমার্ক দিয়ে দিলাম আমি। আর যেখানে দুটো স্টেশন বা দুটো রিডিং পাওয়া যাবে যে পয়েন্টে, সেই পয়েন্টটা আসলে কি পয়েন্ট? চেঞ্জ পয়েন্ট, আমরা আগে দেখেছিলাম। এখন আমি রাইস ফল মেথডের জন্য দেখা যাচ্ছে দুটো রিডিং এর ডিফারেন্স গুলো BS minus IS or IS minus IS, IS minus FS or BS minus FS, এগুলো থেকে আমি প্রাইস ফল গুলো ক্যালকুলেট করব। সো এখানে দেখতেছি BS থেকে IS বাদ দিলে নেগেটিভ আসতেছে, নেগেটিভ মানে ফল ভ্যালু, নেগেটিভ আসলেই ফল। এই BS থেকে IS বাদ দিলে যদি নেগেটিভ হয় ফল ভ্যালু, আর যদি এরপরে আমি এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, এখানেও নেগেটিভ আসতেছে, ফল ভ্যালু। এরপর 2.110 থেকে 2 বাদ দিলে এটা রাইজ হবে, এটা পজিটিভ ভ্যালু আসছে যেহেতু এটা রাইজ। এরপর আমি আইএস থেকে এফএস বাদ দিব, এফএস বাদ দিলে ফাইনালি লাস্ট পয়েন্ট মানে ফার্স্ট স্টেশনের লাস্ট পয়েন্ট, এটা 4 রিডিং, সেই 4 রিডিং থেকে বাদ দিলে দেখতে পাচ্ছি এটাও রাইজ, পজিটিভ ভ্যালু। এখন এখানে ইনস্ট্রুমেন্ট আসলে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ পয়েন্ট। এরপরে চেঞ্জ পয়েন্ট, এটা চেঞ্জ পয়েন্টে আবার আমি বিএস থেকে এই পরবর্তীতে ইন্টারমিডিয়েট সাইটে চলে যাব। এই স্টেশনের কাজ শেষ এই পর্যন্ত। এখন আমি 5 থেকে 6 স্টেশনের যখন যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে ফল হচ্ছে নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু আসলেই ফল। বিয়োগ করার সময় সবসময় আগেরটা থেকে পরেরটা বাদ দিব, আইএস মাইনাস আইএস আপ এগেইন, ফল হচ্ছে। সিমিলারলি সবগুলোতে দেখতে পেলাম 8 নম্বরে রাইজ আর 9 নম্বরে কি আবার ফল। দ্যাট মিন্স আমি রাইজ ফল মেথডের রাইজ এবং ফল সবগুলো পেয়ে গেলাম, এই সবগুলো রিডিং পেয়ে গেলাম। প্রশ্নে আমাকে বিএস, আইএস, এফএস গুলো দেওয়া থাকবে, তারপর আমি রাইজ ফল গুলো ক্যালকুলেট করব। এখন আরএল ক্যালকুলেশনের জন্য কি করতে হবে? পুরনো আরএল বা আগের পয়েন্টের আরএল থেকে নতুন ফলটাকে বিয়োগ দিব আর রাইজটাকে যোগ করব আরএল থেকে আরএল পাওয়ার জন্য। 1 নম্বরের আরএল আমার জানা ছিল 100, 2 নম্বরের আরএল পাওয়ার জন্য যেহেতু এখানে ফল হয়েছে তাহলে বিয়োগ করলাম, 9.198 বিয়োগ করে দিলাম, তারপরে পেয়ে গেলাম 2 নম্বরের পয়েন্টের আরএল। এরপর 3 নম্বরেও ফল, 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করব, ফল পাবো, আরএল পেয়ে যাচ্ছি। এরপর 4 নম্বরে দেখতে পাচ্ছি রাইজ হয়েছে, তাহলে 3 নম্বরের যে আরএল ছিল সেখানের সাথে আমি 4 নম্বরের রাইজটাকে যোগ করব, যোগ করলে আমি 4 নাম্বার পয়েন্টের আরএল পাবো। 99.122 হবে। তো এভাবে করে কমপ্লিট আমি শেষ করতে পারি। সবগুলোর আরএল বের করাই হচ্ছে আমার এই প্রবলেমের উদ্দেশ্য। এরপর আমাকে একটা চেক দিতে হবে, চেক হিসাবে আমি দেখেছিলাম। আর এখানে রিমার্কস চেঞ্জ পয়েন্টটা লিখে দিতে হবে। লাস্ট রিডিং এটা ছিল, অপারেশনের লাস্ট রিডিং বা 4 রিডিং, এটাও লিখে দিতে হবে রিমার্কস আকারে। এখন একটা চেকের প্রয়োজন, চেক হিসেবে অ্যারিথমেটিক চেক যেটা আমরা দেখেছিলাম, বিএস এবং এফএস এর যে ডিফারেন্স, ফার্স্ট আরএল এবং লাস্ট আরএল এর ডিফারেন্সের সমান, বা সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ ফল ইকুয়াল টু ফার্স্ট আরএল মাইনাস লাস্ট আরএল। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন চেক। এই চেকের মাধ্যমে আমি বুঝতে পারবো অঙ্কটা তোমার ঠিক মতো হলো কিনা, অঙ্কটা যেটা সলভ করলা এটা কারেক্ট হলো কিনা, এই চেকের মাধ্যমে তুমি বুঝতে পারবো। এই হচ্ছে অবস্থা। আমরা একটা রাইজ ফল মেথডে কিভাবে আরএল গুলো পেতে হয় দেখতে পেলাম। আরেকটা রাইজ ফল মেথডের প্রবলেম দেখি এখানে। এখানে কিভাবে প্রবলেমটার দেওয়া আছে, following readings are taken with a dampy level 0.894, কয়েকটা রিডিং দেওয়া আছে। The instrument was shifted after 4th and 8th reading. এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে
যে 4 নাম্বার এবং 8 নাম্বার রিডিং এর পরে ইনস্ট্রুমেন্ট শিফট হয়েছে। দ্যাট মিন্স 4 নাম্বার রিডিং এবং 8 নাম্বার রিডিং হচ্ছে 4 রিডিং বা লাস্ট রিডিং। একটা স্টেশনের লাস্ট রিডিং 4 নাম্বার এবং 8 নাম্বার। এই কথা থেকে আমাকে বুঝতে হবে কোনটা কি ধরনের রিডিং। The first reading was taken on the staff held on the benchmark. ফার্স্ট রিডিংটা যেখানে নেওয়া হয়েছিল সেটা ছিল বেঞ্চমার্ক, যার আরএল জানা আছে 820.765 মিটার। যার আরএল 820.765 মিটার জানা আছে। দ্যাট মিন্স বেঞ্চমার্কের আরএল দেওয়া আছে। আর বলা হচ্ছে এই 10টা রিডিং এর 4 এবং 8 নাম্বার রিডিংটা হচ্ছে আমার ব্যাক 4 রিডিং, দ্যাট ইজ লাস্ট রিডিং। শিফট হয়েছিল ওখানে। Out a page of a level field book and enter the above step readings. গুলোতে আমি ঠিকমতো বসাবো leveling page-এ। Calculate the reduced level of the points and show the usual checks. তারপর ফাইনাল চেক করতে হবে। So নোটটা দেখি, since the instrument is moved after 4th and 8th readings, that means 4th reading 3.16 and 8th reading 251. 8th reading হচ্ছে 4 সাইড, যেটা তোমার মাইক্রোফোনটা মিউট করো, একটু নয়েজ হচ্ছে। জাহিদ মালিক, তোমার মাইক্রোফোন চলছে কেন? আছো জাহিদ নাকি গাড়িতেই ট্রাভেলিং এ আছো? জোহার মাহতাব, আমি তো স্যার বাসায় স্যার। হ্যাঁ জি স্যার, আমি আছি স্যার, গাড়িতে না বাসায় স্যার। গাড়িতে তো আওয়াজ জোহার আসছে না। মাহতাব স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার বাসা মেইন রোডের উপর তো বলি একটু আনমিউট হয়ে গেছিল, একটু সাউন্ড আসতেছে। এক্সট্রিমলি সরি ফর দিস। ঠিক আছে, আমরা দেখতেছিলাম কিভাবে একটা লেবেলিং এর পেজ লেআউট করতে হয়। সো 4 এবং 8 নাম্বার পয়েন্ট সম্পর্কে আমরা বুঝলাম যে এগুলো লাস্ট রিডিং ছিল, এগুলো ইনস্ট্রুমেন্ট শিফট যেহেতু হয়েছিল এগুলো 4 রিডিং হিসেবে যাবে। আর 4 রিডিং এর পরের পয়েন্টটা আসলে আবার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ, বা দ্যাট মিন্স নতুন রিডিং বা ব্যাক রিডিং বা বিএস। দ্যাট মিন্স 5 নাম্বার রিডিংটা 0.692 0.954 এবং 9 নাম্বার রিডিং 1.532, এই দুটো রিডিং আবার ব্যাক রিডিং, তাই তো? ইনস্ট্রুমেন্ট যেহেতু শিফট হয়েছে তাহলে 5 নাম্বার রিডিং এবং 9 নাম্বার রিডিং আবার ব্যাক রিডিং। প্রথম রিডিংটা বেঞ্চমার্কের রিডিং বা ব্যাক রিডিং, আমরা জানি 0.894 প্রথম রিডিং যেহেতু বেঞ্চমার্কে সেটা অবশ্যই ব্যাক রিডিং। আর লাস্ট রিডিং যেটা অপারেশনের একদম লাস্ট রিডিংটা আবার 4 রিডিং। তো আলটিমেটলি আমরা রিডিং গুলো বুঝতে পারলাম কোথায় কোনটা বসবে। এবার আমি এই চার্টে করে বসাবো। প্রথম রিডিংটা ব্যাক রিডিং যেহেতু বেঞ্চমার্কের রিডিং। 4 নাম্বার রিডিংটা হচ্ছে 4 নাম্বার যে রিডিংটা ছিল সেটা 4 রিডিং। 8 নাম্বার রিডিংটাও 4 রিডিং। এরপরে 5 নাম্বার রিডিংটা ব্যাক রিডিং, আর 9 নাম্বার রিডিংটাও ব্যাক রিডিং, আর একেবারে শেষ রিডিংটা 4 রিডিং। সো এই রিডিং গুলো আসলে আমরা বুঝছি কিভাবে, এই কথার মাধ্যমে বুঝতে পেরেছি। এখানে যে হাইলাইট করা আছে বা হিন্টস দেওয়া আছে, এটা তোমাকে বুঝতে হবে, বুঝে ডাটাগুলোকে বসাতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই বুঝতে পেরেছি কিভাবে বিএস আইএস অ্যাপেস গুলো আমি ডিটারমাইন করলাম, ডিফাইন করলাম। তারপরে রাইজ এন্ড ফল মেথডে আমি কাজ করার সময় কি করব, জাস্ট বিএস মাইনাস আইএস থেকে নেগেটিভ আসলে ফল, পজিটিভ আসলে রাইজ, এটা মাইনাস এটা থেকে আবার নেগেটিভ আসলে ফল, এটা মাইনাস এটা করলে আবার নেগেটিভ ফল। তারপরে এটা থেকে এটা বাদ দিব, বাদ দিলে দেখছি পজিটিভ আসছে রাইজ, রাইজ হতে হতে ফাইনালি আরেকটা ফল আসলো। আর চেঞ্জ পয়েন্ট কিভাবে বুঝতে পারতেছি আমি, যেহেতু 4 নাম্বার 8 নাম্বার পয়েন্টে ইনস্ট্রুমেন্ট শিফটিং বলে দেওয়া হয়েছে, এই চেঞ্জ রিমার্কস লিখে দিব। আর বেঞ্চমার্কের আরএলটা কোশ্চেন দেয়া ছিল বা জানা ছিল। সো এই আরএল থেকে আমি এখন ফল হলে বিয়োগ দিব আর রাইজ হলে যোগ দিয়ে পুরো চার্টটা কমপ্লিট করা পসিবল হবে।
ফাইনালি একটা অ্যারিথমেটিক চেক দেওয়া লাগবে, সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইকুয়াল টু সামেশন অফ রাইস মাইনাস সামেশন অফ এবং ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। সো এই চেক থেকে আমি তিনটা ভ্যালু ইকুয়াল হবে, বুঝতে পারবো যে আমার প্রবলেম সলভিংটা 100% ওকে আছে। তো আমরা রাইসফল মেথড সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আর ইন্ডিকেশন বা ধারণা পেলাম, বুঝতে পারলাম। এখানে কিছু প্রবলেমে দেখা যাবে তোমার মিসিং ডাটা দিয়ে দিবে, বা আরএলটা এখানে ফার্স্ট পয়েন্টে দেয়া ছিল, তোমার প্রবলেমে দেয়া থাকতে পারে চতুর্থ পয়েন্টের আরএল দেয়া থাকতে পারে, বাকিগুলো না দেয়া থাকতে পারে। তাহলে তুমি চতুর্থ পয়েন্টের আরএল থেকে বাকি আরএল গুলো বের করতে হবে, প্র্যাকটিস করতে করতে পারবা। এছাড়া এখানে মিসিং কিছু ডাটা দিয়ে দিতে পারে, সাপোজ বিএস রিডিং এটা দিল, এটা দিবে না, এখানে এটা না দিয়ে ফল রিডিংটা দিয়ে দিল। ফল রিডিংটা দিলে কি হবে, তুমি বিএস এর সাথে ফল যোগ করলে আইএস পাওয়া যাবে। ব্যাক ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। এখানে আইএস বিএস এফএস এর কিছু মিসিং ডাটা দিয়ে দিবে, এদিকে রাইস ফলের কিছু ডাটা দিবে, কিছু মিসিং ডাটা দিয়ে দিবে, তোমাকে চারটাকে কমপ্লিট করতে বলা হবে। সো এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসতে দেখা যায়, আসলে তুমি সলভ করতে পারবে আশা করি। এরপর আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড দেখবো, বা লাইন অফ কলিমেশন মেথড, বা হাইট অফ কলিমেশন মেথড, অথবা কলিমেশন প্ল্যান মেথড, যে কোনো কিছু বলা যেতে পারে। এটা খুবই সিম্পল, এখানে জাস্ট তোমার বেঞ্চমার্কের সাথে ব্যাক সাইড রিডিংটা যোগ করব, ব্যাক সাইড রিডিংটা যোগ করার পরে তারপর শুধুমাত্র প্রতিটা স্টেশনের স্টাফ রিডিং গুলো বিয়োগ করব, তাহলে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে তবে সিমিলার একটা চার্ট করতে হয়, এখানে শুধু রাইস ফল গুলো থাকবে না, শুধু নতুন একটা ঘর অ্যাড হবে, সেটা হচ্ছে লাইন অফ কলিমেশন অথবা হাইট অফ ইনস্ট্রুমেন্ট, যে কোনো ভাবে লেখা যেতে পারে। আর রাইজ এন্ড ফলের জায়গায় শুধু একটা কলাম অ্যাড হবে, সেটা হাইট অফ ইনস্ট্রুমেন্টের কলাম। আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডের জন্য একটা প্রবলেম আমরা দেখি। হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমেই চার্টটা ডেভেলপ করে নিব। এক্সট্রা শুধুমাত্র রাইস ফলের জায়গায় এইচআই আসছে এখানে, আর সব আগের মতোই। রাইস ফল চলে গেছে, এখানে শুধুমাত্র হাইট অফ ইনস্ট্রুমেন্ট আসছে। এই ক্ষেত্রে আমাকে বিএস এফএস আইএস গুলো দেয়া থাকবে প্রবলেমে, আইডেন্টিফাই করব আমি। সবগুলো রিডিং বসালাম, 10টা স্টেশন বা 10টা পয়েন্টের জন্য রিডিং গুলো বসালাম। এখন আরএল গুলো আমাকে বের করতে হবে। আরএল অফ বেঞ্চমার্ক 100 মিটার দেওয়া ছিল 1 নাম্বার পয়েন্টের জন্য। তো এখন আমাকে বাকি পয়েন্টের আরএল গুলো বের করতে হবে। আরএল গুলো বের করার জন্য ফার্স্টে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করব, যে পয়েন্টের নন আরএল। হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হলে 1 নাম্বার স্টেশনের আরএল 100, তার সাথে বিএস ব্যাক রিডিংটা যোগ করব। সেই ব্যাক রিডিংটা যোগ করলে 100 1.3 হবে হাইট অফ ইনস্ট্রুমেন্টের ভ্যালু। তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাওয়া গেল 101.30 1 নাম্বার স্টেশনের জন্য। 2 3 4 5 বাকি স্টেশন গুলার আরএল বের করতে হলে শুধুমাত্র আমি এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে সাবস্ট্রাক্ট করে যাব রিডিং গুলো। এখানে রাইস ফলের বের করার কোনো দরকার নেই, শুধুমাত্র আইএস গুলো সাবস্ট্রাক্ট করব, বিয়োগ করব। আর আরএল পাওয়ার জন্য হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফোর সাইড বা ইন্টারমিডিয়েট সাইড গুলোকে যদি বিয়োগ করে যাব, বিয়োগ করলে আরএল গুলো পেয়ে যাব। এরপর চেঞ্জ পয়েন্ট হলো, তার মানে হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়ে যাবে।
এখানে গিয়ে একটু ক্যালকুলেশন আবার করতে হবে, হাই টেবিল ইনস্ট্রুমেন্টটা নতুন ভাবে বের করতে হবে। এই চেঞ্জ পয়েন্টের আরএল আমার অলরেডি নোন 98.312, সেই 98.312 এর সাথে আবার ব্যাক রিডিং যেটা ছিল 2.116 যোগ করলে আমাকে আবার নতুন করে হাই টেবিল ইনস্ট্রুমেন্ট পাবো আমি। হাই টেবিল ইনস্ট্রুমেন্ট পাওয়া গেল। এরপর আবার সিমিলারলি আমি বাকি আরএল গুলো বের করতে পারবো। সাবট্রাক্ট করে দিব শুধু, RL গুলো সব পাওয়া যাবে। এটাতে ক্যালকুলেশন আগেরটার থেকে একটু কম। সো দুটা মেথডই গুরুত্বপূর্ণ, দুটা মেথডই তোমাকে জানতে হবে, সলভ করতে হবে। আশা করি হাই টেবিল ইনস্ট্রুমেন্ট মেথড এবং রাইজ এন্ড ফল মেথডের দুটো প্রবলেম তোমাদের ক্লিয়ার হয়েছে। একটা অ্যারিথমেটিক চেক দিতে হয়, সেই অ্যারিথমেটিক চেকটা কিভাবে করবে। Sum of back sides minus আসসালামু sum of, আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি স্যার। স্যার আসলে স্যার আমাদের এদিকে স্যার নেটওয়ার্ক কানেকশন খুবই স্যার উইক স্যার। তো স্যার আপনি ওই প্রেজেন্ট একটা স্যার প্রেজেন্ট দিতে স্যার একটু অসুবিধা হবে স্যার। স্যার আমার রুলটা স্যার 94। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমরা দেখলাম কিভাবে ব্যাক সাইড রিডিং আরএল ক্যালকুলেট করতে হয়। দুটো মেথডই আমরা সলভ করার চেষ্টা করেছি, দুটো মেথডই জানলাম। আরেকটা প্রবলেমের দেওয়া আছে। দেখ আমরা খুবই সিম্পল মেথড দুটো আমরা জানতে পারলাম, এবং কম্পারিজনই করতে বলা হয় অনেক সময়, কোন মেথডটা বেস্ট সেটা জানতে বলা হয়, বা কোন মেথডটা সুইটেবল না বেস্ট আর কি, কোনটা অ্যাডভান্টেজিয়াস সেটা অনেক সময় বলতে বলা হয়। এটা একটু করে নিবা, রাইস ফল এবং হাই টেবিল ইনস্ট্রুমেন্ট মেথডে কোন মেথডটা সুইটেবল। স্যার কোনটা সুইটেবল বেশি? সুইটেবল না, দ্বিতীয় অ্যাডভান্টেজিয়াস কোনটা? অ্যাডভান্টেজিয়াস হচ্ছে তোমার হাই টেবিল ইনস্ট্রুমেন্টে একটু ইকুয়েশন ক্যালকুলেশন কম comparatively other method। যেহেতু রাইস ফলের প্রতিটা পয়েন্টে রাইস ফল আলাদাভাবে ক্যালকুলেট করতে হচ্ছে, এখানে সেটা দরকার নেই, এখানে জাস্ট। আর দুটো মেথডের কম্পেয়ার করতে বললে তুমি কি কি ফর্মুলা গুলো ব্যবহার করছো, কিভাবে অপারেশন করছো, সেগুলো ডিফারেন্স গুলো লিখতে হবে। Roll number 67. Present, sir. 8, 9, Present, sir. Present, sir. Sir, 69, 69. Present, sir. 70, প্রেজেন্ট স্যার। 71, ইয়েস স্যার। 2, 3, স্যার স্যার 72 3, ইয়েস স্যার 4, 4 মেসেজ দিয়েছো, 75, প্রেজেন্ট স্যার। 6, ইয়েস স্যার। 7, 76 তুমি আগের একটা ক্লাসও করোনি। 76, এই আগের ক্লাসগুলো করছিলাম কয়েকটা, কিন্তু ওই যে লাস্ট পর্যন্ত মানে মাঝে মাঝে নেটের প্রবলেম করতো। এমন একদিন স্যার চার্জ ছিল না মোবাইলে, ঝামেলার কারণে 77 প্রেজেন্ট দিতে পারি নাই। 77, 78, Present, sir. 78, 77. 9, Sir, I'm 78. okay, 79, 79 absent, 80, 81, ইয়েস স্যার। 82, 83, Yes, sir. 84, 82, Sir, 83.
84, Present, sir. 85, Yes, sir. 86, Yes, sir. 87, Yes, sir. 82 also, 82, 81, Yes, sir. 81. 88, Yes, sir. 9, Yes, sir. 90, Yes, sir. 91, Yes, sir. 92, Yes, sir. 3, Yes, sir. 4, 95, Present, sir. 94 message দিয়েছো, 95, 96, Present, sir. 97, Yes, sir. 8, Yes, sir. 9, Present, sir. 100, Present, sir. 101, 101, 102, 103, Yes, sir. 104, Yes, sir. 105, Yes, sir. 106, 106, 107,